মঞ্চে উপস্থিত গোপালদা, ভাই দীপ্তাস্য, অনিন্দিতাদি এবং সামনে উপস্থিত নাগরিকবৃন্দ, আজকে এখানে আসার সময় পথে দেখলাম ভাই দীপ্তাস্য এক জায়গায় একটা ক্যাম্প করেছে, যেখানে সিএএ বা যেটাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন বলা হয়, সেই বিষয়ে সহায়তা কেন্দ্র করা হয়েছে, যাতে যারা এখানে উদ্বাস্তু আছেন, যাদের কাছে বৈধ কাগজপত্র নেই, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বৈধ কাগজপত্রের কথা বলছি, শুধু কাগজপত্র নয়। এ দেশে পয়সা দিলে সবকিছু পাওয়া যায় আমরা জানি। আধার হয়, রেশন কার্ড হয়, ভোটার কার্ড হয়, প্যান কার্ড হয়, কিন্তু সেগুলোর কতটা বৈধ কতটা অবৈধ সেটা তো বিচার সাপেক্ষ। সেই জন্য বৈধ নাগরিকত্ব প্রদানের একটা প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার 2019 সালে ডিসেম্বর মাসে একটি আইন সংশোধন করেন। কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আর একটা বিষয়, অত্যন্ত মর্মান্তিক বিষয় লাগলো এটা আমার, আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান হচ্ছে জেনারেটর চালিয়ে। কারণ প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছে, আরো স্পেসিফিক্যালি বললে পুলিশ থেকে নাকি চাপ দেওয়া হয়েছে যাতে এই অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ না করা হয়। এখানকার যারা পুলিশের কর্তা ব্যক্তিরা আছেন, যারা কথা শুনতে পাচ্ছেন বা আমার ভাষণ রেকর্ড করছেন, তারা পরিষ্কার জেনে রাখুন, আপনারা যে বসের হয়ে বা যে দলের হয়ে আজকে দলদাসগিরি করছেন, নিজেদের দায়িত্ব ভুলে যাচ্ছেন, এই রকমই দলদাসগিরি করার পরিণতি কিন্তু তাপস চৌধুরী হরিমোহন কলেজে করেছিল, কিন্তু তার মৃত্যুর কিন্তু কোন রকম প্রতিদান পায়নি, বদলা নেয়নি পুলিশ। ডিসি পোর্ট বিনোদ মেহতার কথা আপনাদের মনে আছে তো? কলিমুদ্দিন শামস, মুসলমানের হাতে যদি কোনো হিন্দু পুলিশ মরে তাহলে তার উপরওয়ালা বা তার সহকর্মীদের জন্য কোনো সহানুভূতি দেখায় না। আজকে আপনারা এখানে এসে গরম দেখাচ্ছেন, এলাকার ব্যবসায়ীদের চমকাচ্ছেন যে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। কালিয়াচকে যখন মোল্লারা তারা করেছিল তখন কোথায় লুকিয়েছিলেন? ইলমবাজারে তারা খেয়ে, বাদুরিয়ায় তারা খেয়ে কোথায় গেছিলেন? তুফানগঞ্জে কোথায় লুকিয়েছিলেন? এমনকি রিসেন্টলি মালদাতে যখন হিন্দুরা সাহায্য চেয়েছিল তখন করেননি, কিন্তু মোল্লারা তারা করার সময় সেই হিন্দুদের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন প্রাণটুকু বাঁচানোর জন্য। শরীরে রক্ত আছে, মানুষের চোখে চামড়া আছে, বাড়ি ফিরে আয়নায় চোখে চোখ রাখতে পারেন? হ্যাঁ, আপনাদের বলছি, পুলিশের কর্তা ব্যক্তিদেরকে, আপনারা পারেন নিজের ছেলে মেয়ের দিকে তাকাতে, তাদের জ্ঞানের কথা বলতে? এরপরে কৃতদাস হয়ে গেছেন আপনারা। কাল যদি বলে মারির মা বোনদের ভাড়ায় খাটাতে তাহলে প্রমোশন হবে, আপনারা বোধহয় সেটাও করে ফেলবেন। এতটা নির্লজ্জ হয়ে গেছেন আপনারা। একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে যেখানে নাগরিকদের তাদের অধিকার সম্বন্ধে সজাগ করা হচ্ছে, তার জন্য আপনারা চমকাচ্ছেন কি না? আপনাদের রাজ্যের শাসক দল আপনাদের বলেছে বলে আপনারা শপথ কার নামে নিয়েছিলেন? সংবিধানের নামে না রাজ্যের শাসক দলের চটির নামে? লজ্জা লাগা দরকার। কিন্তু দিন বদলাবে বন্ধু, দিন বদলাবে। দিন যখন বদলাবে, অটল বিহারী বাজপেয়ীর একটা খুব বিখ্যাত কথা রয়েছে, এই প্রসঙ্গে বলি, যে আমার সঙ্গে বিরোধিতা করছো, বিরোধিতা করো, কিন্তু কখনো যদি আবার মিত্রতা করার মতো সুযোগ আসে, এমন বিরোধিতা করো না তখন যেন চোখে চোখ মিলাতে লজ্জা হয়। তো সেই দিন কিন্তু বদলাবে। তো পুলিশ বন্ধুদের বলছি, আজকে যখন তারা খাবেন না মোল্লা, সেই হিন্দুর বাড়িতে গিয়েই লুকাতে হবে। যে হিন্দুদের আপনারা আজকে চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, মিথ্যা কেসে ফাঁসাচ্ছেন, তাদের কাছেই আশ্রয় নিতে হবে। কারণ মুসলমানদের কাছে আপনি পুলিশ, এসআই, এসপি, ডিএসপি, ডিআইজি হতে পারেন, কিন্তু মুসলমানদের কাছে আপনার একমাত্র পরিচয় আপনি হিন্দু, আপনি কাফের, আপনি মুশরিক। তাই তাপস চৌধুরীও মরেছে, পুলিশের কোনো কর্তা ব্যক্তির কিছু এসে যায়নি, মুন্না ইকবাল ঘুরে বেড়াচ্ছে, বিনোদ মেহতাও মারা গেছে, ডিসি ছিলেন, ডেপুটি কমিশনার। আপনারা কে?
এসআই, এএসআই, বড়জোর ওসি, একটা ডেপুটি কমিশনার কলকাতা পুলিশের মারা গিয়েছিল কলিমুদ্দিন শামসের গুন্ডা বাহিনীর হাতে। আজকে আপনারা পুলিশ দিবস পালন করেন, কেন করেন সেটা মনে আছে তো? তো আজকে এই সভা বাধা দেওয়ার জন্য যে নক্কারজনক আপনারা প্রক্রিয়া নিয়েছেন তার প্রতি আমি চরম তিরস্কার করছি। এটা কাম্য নয়, ভবিষ্যতে করবেন না। মূল প্রসঙ্গে আসি, আজকে যে বিষয়ে সভা, সিএ নিয়ে আমাদের প্রায়শই ভয় দেখানো হয়, বিশেষ করে রাজ্য শাসক দল এবং কেন্দ্রের বিরোধী দলের বিভিন্ন দলের দ্বারা। রাজনৈতিক সভা নয় বলে আমি কোনো দলের নাম নিচ্ছি না, যে আমরা যদি সিএ তে আবেদন করি, নাগরিকত্ব সংশোধনী আইনে যদি আবেদন করি, তাহলে নাকি আমাদের বর্তমান নাগরিকত্ব চলে যাবে। কথাটা সম্পূর্ণরূপে ভ্রান্ত। কেন ভ্রান্ত সেটা আপনাদের সুবিধার জন্য একটু ব্যাখ্যা করে বোঝাই। কিন্তু কেন আপনারা সিএ তে আবেদন করবেন সেটা আগে বোঝা দরকার। আপনারা অনেকেই ভাবছেন আমাদের কাছে তো সবই আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, এগুলো তো সবই আমরা কোনো না কোনো উপায়ে বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছেন আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু আপনারা বানিয়ে নিয়ে শান্তিতে আছেন যে আমাদের সব কাগজ আছে। কিন্তু এখানকার যে জমিটা আছে সেই জমির পাট্টা আপনার কাছে আছে, পর্চা আছে আপনার কাছে। পাট্টা তো আপনাদের খালি দেওয়া হয়েছিল, পর্চা পেয়েছেন? এই জমির দাবি আপনারা করতে পারবেন, বিক্রি করতে পারবেন, এই জমি লিজ দিতে পারবেন? পারবেন না। খুব আপনাদের পাশের গ্রামের ঘটনা, এখান থেকে কিছু দূরেই জৌগ্রাম। জৌগ্রামে জামালপুর থানার আন্ডারে, সেখানে জমিদার আজ থেকে প্রায় 100-150 বছর আগে একটা জমি দিয়েছিল সাঁওতালদেরকে, একটা জমি দিয়েছিল মুসলমানদের কবর দেওয়ার জন্য। মাস 6 আগের কথা বলছি। মুসলমানরা কবরস্থান বাড়াতে বাড়াতে সাঁওতালদের জমি পর্যন্ত দখল করে নিচ্ছে এবং দাবি করছে সেটা নাকি তাদের ওয়াকফ সম্পত্তি। কাছে জৌগ্রামের ঘটনা, দাগ নাম্বার 43, মিলিয়ে নিতে পারবেন। তাই নিয়ে যখন আন্দোলন হলো এবং তখন ওয়াকফ বোর্ডের যে নতুন ইনি প্রেসিডেন্ট হয়েছেন অর্ঘ্যপ্রসূন কাজী, ঘটনাচক্রে তার নামও প্রসূন, সে তারপর যখন লিস্ট বার করলো সম্ভবত 5 তারিখে, 5ই মার্চ, তখন তারা সেই দাগটাকেই প্রতিবাদ দেখে তার থেকে বাদ দিল। মানে সব জায়গায় মুসলমানদের এই জমি দখলের প্রক্রিয়া চলছে। আপনারাও তার থেকে মুক্ত নন। যদি মুক্ত হতেন তাহলে ওই দেশ থেকে এ দেশে আসতে হলো কেন? ভালো ছিলেন তো বাংলাদেশে। কিন্তু ভাবুন তো, 1945 সালে কি 1944 সালে কেউ যদি ঢাকাতে, ময়মনসিংহে, চট্টগ্রামে বা বরিশালে আপনাদেরকে বলতো, ভাই কেন এরকম করছিস, তোদের তো এখান থেকে ছেড়ে চলে যেতেই হবে, আপনারা বিশ্বাস করতেন? আপনাদের বাবাদের বা ঠাকুরদাদের জিজ্ঞেস করে দেখুন তো, যারা জীবিত আছেন, যে 1945 সালে কেউ যদি এসে বলতো, ভাই তোরা এখানে থাকতে পারবি না, এই ঢাকা, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম, খুলনা, পাবনাতে তোদের এখান থেকে চলে যেতে হবে, আপনারা আপনাদের ঠাট্টা করছে। ঠিক একই রকম ভাবে লাহোর, করাচির হিন্দুদেরও কেউ যদি বলতো, তারাও ভাবতো ঠাট্টা করছে। ঠিক একইভাবে 1985-86 স্বাধীন ভারতবর্ষে 1985-86 সালে কেউ যদি কাশ্মীরের হিন্দুদের বলতো যে ভাই তোরা তো আর এখানে দুদিনের লোক, তোরা এখানে থাকতে পারবি না, কোনো কাশ্মীরি পণ্ডিত বা হিন্দু এটা বিশ্বাস করতো? কেউ করতো না। কিন্তু সেটাই ঘটেছে। আজকে আমরা যখন আপনাদেরকে বলছি, আপনারাও বিশ্বাস করছেন না যে একটা এলাকায় যখন মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে, তার পরিণতি হয় পাকিস্তান, তার পরিণতি হয় বাংলাদেশ, তার পরিণতি হয় কাশ্মীর। আচ্ছা বন্ধুগণ, বলুন তো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান কোন রাজ্যগুলির রয়েছে? সবচেয়ে বেশি বাংলা, তারপরে পাঞ্জাব। এবং এই অবিভক্ত বাংলা এবং পাঞ্জাব দুটোই ছিল মুসলিম বহুল। তাহলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একমাত্র আশফাক উল্লাহ খাঁ ছাড়া আর কোন মুসলমানের কেন ফাঁসি হয়নি? যেখানে হাজার হাজার হিন্দুর ফাঁসি হয়েছে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, ক্ষুদিরাম প্রফুল্ল থেকে শুরু করে, ভগৎ সিং শুরু করে, বাঘা যতীন থেকে শুরু করে এতজন বলিদান দিয়েছেন, সেখানে একমাত্র কাকরি ষড়যন্ত্র মাল্লায় আশফাক উল্লাহ খাঁ কেন দেয়নি তারা? কারণ ভারতবর্ষকে তারা কখনোই নিজেদের মাতৃভূমি বলে ভাবেনি। ভারত ছিল তাদের কাছে গনিমতের মাল, লুটের মাল।
সেই লুটের বখরা তারা 1947-এ ভারতকে ত্রিখণ্ডিত করে বুঝে নিয়েছিল। আমাদের সৌভাগ্য, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতৃত্ব আমাদের তখন ছিলেন। গান্ধী নেহরুর মতো নেতৃত্ব তো বাংলাদেশকে পুরোটাই প্রায় দিয়ে দিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তার থেকে পশ্চিমবাংলাকে ছিনিয়ে এনেছিলেন এবং পশ্চিমবঙ্গের তৎকালীন যে বিধানসভা, সেই বিধানসভাতে বিল পাশ করিয়ে নতুন পশ্চিমবঙ্গ আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা তৈরি করেছিলেন। তো যে ঘটনা 47-এ ঘটেছে পাকিস্তানে, বাংলাদেশে, যে ঘটনা 90 সালে ঘটেছে, ভাবুন একটা স্বাধীন দেশ ভারতবর্ষ, যার মিলিটারি পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনা, সুপ্রিম কোর্ট, আমরা এত বড় বড় কথা শুনি প্রতিদিনই কাগজে, আমরা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের বড় বড় কথা শুনি, এই করা উচিত, তাই করা উচিত, এই করা হচ্ছে না, তাই করা হচ্ছে না। তারা কেউ কিন্তু কাশ্মীরে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে পারেনি। আমার এই আওয়াজ যতদূর যাচ্ছে মাইকের মাধ্যমে তারা মন খুলে শুনুন, প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ কেউ কাশ্মীরের হিন্দুদের নিরাপত্তা দিতে পারেনি। 5 লাখ হিন্দু হয় খুন হয়েছিলেন বা সেইখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এসে তারা এখনো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে উদ্বাস্তুর মতো। এই পরিস্থিতিকে আমরা পাল্লারও চাইছি, এই পরিস্থিতিকে আমরা বর্ধমানে চাইছি, এই পরিস্থিতিকে আমরা পশ্চিমবঙ্গে চাইছি। যদি না চাই, যাতে 1946-এর পুনরাবৃত্তি, অনিন্দিতাদি বলছিলেন যে 46 সালে কিভাবে গোটা প্রশাসনের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল মুসলমানদের হাতে, বাছাই করে মুসলমান অফিসারদের রাখা হয়েছিল, থানার মধ্যে বাছাই করে মুসলমান অফিসারদের রাখা হয়েছিল, যাতে হিন্দুরা অভিযোগ করলে কোনো ব্যবস্থা না নেয়। সেই একই ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্য, একই পরিকল্পনা বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন 2010 সালে। তখন নন্দীগ্রাম আন্দোলন চলছে, পৌরসভা ভোটে হেরে গেছেন কলকাতা কর্পোরেশনের, মুসলমানদের ভোট পাওয়ার জন্য 10% সংরক্ষণ মুসলমানদের দিয়ে দিলেন ওবিসিতে। এবং তার বাধ্য শিষ্যা মমতা ব্যানার্জি, যিনি নির্বাচনে ঘোষণা করলেন আমি যদি ক্ষমতায় আসি তাহলে রাজ্যের সব মুসলমানদেরকে আমি কোটা বা সংরক্ষণের আওতায় নিয়ে আসব। এবং তিনি সেই উদ্দেশ্যেই 2012 সালে আইন পাশ করালেন, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব অ্যাক্ট, যেখানে হিন্দুদের দেয়া হলো ওবিসি বি তে, মুসলমানদের রাখা হলো ওবিসি এ তে। এবং এখানেও শেষ নয়, শুধু 10 আর 7-এর ভাগটা নয়, 10-এর মধ্যে 98% থাকলো মুসলিম, এবং বিয়েরও যে 7% কোটা তার মধ্যেও 46%-এর উপর মুসলিম। মানে টোটাল যে 17% কোটা তার মধ্যে 13%-এর বেশি হচ্ছে মুসলিম আর 3.5 জন হিন্দু। এরপর দলে দলে মুসলমান ঢুকতে লাগলো 2010 থেকে, 2012 থেকে পুলিশে, স্বাস্থ্যে, শিক্ষায়, কর্পোরেশনে, পৌরসভায়, এবং ঘুণ পোকার মতো গত 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর ধরে ঘুণ পোকার মতো তারা গোটা সিস্টেমটাকে নিজেদের অংশে নিতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত আত্মদ্বীপের পক্ষ থেকে 2020 সালে মামলা করে এই ওবিসি আইনকে, অবৈধ আইনকে বাতিল বলে ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট 2024 সালে। কিন্তু লড়াই সেখানে শেষ হয়নি, কারণ লড়াইটা অনেক দিনে, একদিন ধরে যে পাপ ঢুকে গেছে, যে ঘুণ পোকা ঢুকে গেছে, সেগুলোকেও তো ফিল্টার করতে হবে, পোকা তো মারতে হবে। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টকে বলেছি, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন যারা চাকরিতে আছেন তাদের চাকরি যাবে না, তারা চাকরিতে থাকবেন। আমরা সহমত হইনি, আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছি আমরা এই পোর্শনের সঙ্গে সহমত নই। যে চাকরিতে ঢুকেছে 2012 সালে, তার 2012 পরবর্তী সবাইকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, কারণ বিষ বৃক্ষের ফল সবসময় বিষাক্তই হয়ে থাকে, তা সেই বিষাক্ত গাছকে এবং ফলকে দুটোকেই উপড়ে ফেলতে হবে, এবং আমরা সেটা করব, তাদের মাইনে ফেরত দেওয়াবো। এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা যারা যদি কথা শুনে থাকেন তাদেরও বলছি, কান খুলে শুনে রাখুন, আপনাদের থানায় যদি কোনো ওবিসি এ কোটায় মুসলমান অফিসার ঢুকে থাকে, সে 2012 পরে যখনই ঢুকুক তাকে বলবেন সে যেন আপাতত কোনো লোন টোন না নেয়, কারণ তার চাকরি কিন্তু বেশি দিন আর নেই। সে যেন বিয়ে করা ঝুঁকি না নেয় এর মধ্যে, কারণ পরিবার টানবে কে?
অফিসে যদি কাজ করে কোনো মুসলমান ওবিসি কোটার প্রোডাক্ট, তাদেরকে সাবধান করে দিন। এটা জনস্বার্থে প্রচারিত, মানবিক কারণে বললাম আপনাদেরকে, কিন্তু চাকরি তাদের যাবে। তো সিএ, ওবিসি এগুলো হচ্ছে আজকে নাগরিক সমাজকে সচেতন করার জন্য। এর আগেও পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে এটা কারোর অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়। এবার যে প্রসঙ্গটা আসছিলাম, যে যার অনেকের ধারণা আমি আবেদন করলেই বোধহয় আমার বর্তমান নাগরিকত্ব চলে গেল, কিন্তু আপনারা যদি সিএ আইন পড়েন তাতে দেখবেন দুটো অংশ রয়েছে। একটা অংশে রয়েছে আপনি যে পার্শ্ববর্তী দেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন বা পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে তার সপক্ষে একটা ডকুমেন্ট। সেটা ওই দেশের পাসপোর্ট হতে পারে, ওই দেশে কলেজে বা স্কুলে পড়ার কোনো কাগজ হতে পারে, ওখানে হাসপাতালে ভর্তি থাকার কোনো কাগজ হতে পারে। মানে আপনি যে দেশ থেকে এসছেন, মানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, যে দেশ থেকে আপনি এসছেন সে দেশে যে আপনি ছিলেন তার একটা পরিচয়পত্র, সেটাও ক্ষেত্র বিশেষে ওয়েভ অফ মানে মাপ করা হয়। কারণ এমন পরিস্থিতিও তো হতে পারে যে আপনি এমন অবস্থায় বা এমন পরিস্থিতিতে এসছেন কোনো কাগজই আনার সুযোগ পাননি, সেটাও তো হতে পারে। তো সেটাকেও ওয়েভ অফ করার অপশন রয়েছে, মাপ করার অপশন রয়েছে। দ্বিতীয়, এটা খুব মজাদার জায়গা, দ্বিতীয় যে ডকুমেন্টটা লাগে সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে আপনি 2014 সালের আগে ভারতবর্ষে এসেছেন, 31শে ডিসেম্বরের আগে। কি তার জন্য কি প্রমাণ? হয় প্যান কার্ড, নয় আধার কার্ড, নয় রেশন কার্ড, নয় ভোটার আই কার্ড, নয় এলআইসি, নয় ব্যাংক, নয় পোস্ট অফিস, নয় স্কুল, যে কোনো কিছু একটা সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেটটা যেন ভ্যালিড থাকে। মানে ধরুন আপনি একটা রেশন কার্ড করিয়েছেন বা ব্যাংকের বই করিয়েছেন, সেই ব্যাংকের বইটা 5 বছরের জন্য, 5 বছর পর আবার রিনিউ করতে হবে, বা পোস্ট অফিসের কোনো স্কিম, এটা যেন 5 বছরের ভ্যালিডিটির মধ্যে থাকে এমন প্রমাণ। এবার বলুন আমাকে, যারা বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তার নাগরিকত্ব চলে যাবে, তাহলে সে তো তার ডকুমেন্ট যেটা দিচ্ছে সেটা আজকের দিনে সে তো ঠিক উপায় পায়নি, কিন্তু সরকার সেটাকে নিচ্ছে কেন? নিচ্ছে একমাত্র প্রমাণ হিসেবে যে 14 আগে এসছে বলে। তাহলে যে ডকুমেন্টের ভিত্তিতে তাকে 14 আগে বলে ধরা হচ্ছে, সেই ডকুমেন্ট কখনো অবৈধ হয়? এবার এটাও যাতে না হয় তার জন্য যে সিএ আইনে একটা পরিবর্তন এনেছে। আগের আইনে কি ছিল? সেকশন 5-এ সেখানে বলা ছিল পিপল রিসাইডিং ইন ইন্ডিয়া, যারা বাস করে আসছে, পিপল রিসাইডিং ইন ইন্ডিয়াকে চেঞ্জ করা হলো, করে দেওয়া হলো হ্যাজ বিন রিসাইডিং ইন ইন্ডিয়া, যারা এখানে বাস করছে। এবং তাদেরকে কি বলা হলো? যারা কাগজটা দেখাতে পারবে তাদেরকে অর্ডিনারিলি রেসিডেন্ট। এই অর্ডিনারিলি রেসিডেন্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ আইনিভাবে। আইনিভাবে যদি বলি তত্ত্বের কচকচি হয়ে যাচ্ছে, মানে ভাষণের থেকে এটা বেশি মনে হচ্ছে অডিটোরিয়ামে বক্তৃতার মতো, কিন্তু তবু বোঝানোর সুবিধার জন্য বলছি। আইনের ভাষায় 3 রকম রেসিডেন্ট হয়, মানে বাসিন্দা হয়। একটা তো নন রেসিডেন্ট, যারা ভারতবর্ষে থাকে না, বিদেশে থাকে। একটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, মানে বাসিন্দা এবং সেখানেই থাকে। যেমন উদাহরণস্বরূপ, আমার বাড়ি ধরুন হালি শহরে, আমি হালি শহরেই থাকি, তাহলে আমি রেসিডেন্ট এবং অর্ডিনারি রেসিডেন্ট হচ্ছে হালি শহরে। কিন্তু এমনও তো অনেক লোক রয়েছে যার বাড়ি ধরুন হালি শহরে, কিন্তু সে যে শ্রমের কাজ করে, অন্য পরিযায়ী হিসেবে কাজ করে, সে বছরের একটা সময় ধরুন আমাকে ধান কাটতে অন্য জেলায় বা অন্য রাজ্যে যেতে হয়। আমি 4 মাসের জন্য ওই জেলায় যাই, 4 মাস পরে ফিরে আসি, তো বাকি 8 মাস আমি হালি শহরেই থাকি। তাহলে আমি বললাম হালি শহরের অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু আর একটা ক্ষেত্রেও হয়, যেখানে যেমন ধরুন যারা শ্রমিকের কাজ করে, সিকিউরিটির কাজ করে, তারা কি করে? কোনো জায়গায় একটা প্রজেক্ট হচ্ছে, সেখানে তারা গেল, ওখানেই থাকলো ক্যাম্প বানিয়ে। সেই প্রজেক্ট শেষ হওয়ার পর প্রজেক্ট অন্য জায়গায় গেল, তারা আবার সেখানে চলে গেল, ফলে তারা হালি শহরে আর ফিরতে পারলো না। ফলে তাদের যে অর্ডিনারিলি রেসিডেন্ট সেটা তাদের কাছে রইল না, তারা খালি রেসিডেন্ট হিসাবে রয়ে গেল। সেজন্য আইনি কচকচি যদি বাদও দিই, আধারে বা সিএতে আমাদেরকে অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি করে নেওয়ার জন্যই 1919 সালে এই আইনে পরিবর্তন আনা হয়েছে। মানে আমাদেরকে একটা মিনিমাম নাগরিকত্বের কি বলতে পারি সম্মান দেওয়া হলো, নাগরিকত্ব দেওয়া হলো না। কিন্তু তুমি যে নাগরিক এখানকার যে বাসিন্দা, বাসিন্দা কথাটা বলে ভুল হবে, তুমি যে এই দেশের বাসিন্দা
সেটা স্বীকার করে নেওয়া হলো। এবার কি দায়িত্ব? এবার দায়িত্ব হচ্ছে তোমাকে নাগরিকত্বের আবেদন করা। এবং নাগরিকত্ব আবেদন করলে যারা বলছেন যে আগের নাগরিকত্ব চলে আসবে, আগে তো আমার নাগরিকত্ব ছিলই না, যেটা আমি পেয়েছি সেটা তো অবৈধ উপায়ে। এবং সেটা যদি কেউ চ্যালেঞ্জ করে কালকে, আমরা কি প্রমাণ দিতে পারবো যে আমাদের সবকটা বৈধ উপায়ে পাওয়া? 2019 2018 সালে অনেক লোক এসছেন, তারাও এসে কাগজ বানিয়ে নিয়েছেন 2010-এ। তারা কি মনে করে যে সরকার বা প্রশাসন যদি চায় তাহলে এগুলোকে ধরা যাবে না? কিন্তু দীপ্তাস্য বলছিল একটু আগেই যে সরকার জানে, এখানকার রাজ্য সরকার জানে যে যদি সঠিকভাবে এসআইআর হয়, বিশেষ নিবিড় পদ্ধতিতে যদি নির্বাচনী সংশোধন হয়, তাহলে বহু মুসলমানের নাম বাদ যেতে পারে যারা অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ যায়, তাহলে তার সঙ্গে ভারসাম্য রাখার জন্য কিছু হিন্দু নাগরিকের নামও তো বাদ দিতে হবে। তাই সরকার থেকে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে যেন আমরা নাগরিকত্বের আবেদন না করি। কিন্তু দীপ্তাস্য একটা ক্যাম্প করেছে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কারণ নাগরিকত্বেরও অনেকগুলো নিয়ম রয়েছে। ধরুন মা বাবা এখানকার নাগরিক, বাচ্চা হলো বিদেশে, তার জন্য এক নিয়ম। আপনি ভারতীয়, বিয়ে করলেন অন্য কোনো দেশের মেয়েকে, তার জন্য একরকম আইন। বাবা এক দেশের, মা এক দেশে, তার জন্য একরকম আইন। সুতরাং নাগরিকত্ব প্রদানের আর অনেকগুলো ধাপ রয়েছে। তো আপনি সংশ্লিষ্ট কোন বিভাগে আইন নাগরিকত্বের আবেদন করবেন সেটা বোঝার জন্যে তাই দীপ্তাস্য এখানে ক্যাম্প বানিয়েছে, সেখানে আমরা যেতে পারি। এবং তার সঙ্গে আমি আহ্বান করব যে এখানে স্থানীয় স্তরে, সবার পক্ষে তো এখান থেকে অত দূরে যাওয়া সম্ভব নয়, প্রত্যেকটা এলাকাতে এই উদ্বাস্তু, দেখুন উদ্বাস্তু মেমারি উদ্বাস্তু হওয়াটা লজ্জার নয়। কারণ উদ্বাস্তু আমরা হয়েছি পরিস্থিতির চাপে। লজ্জার কোনটা? আমরা কেন উদ্বাস্তু হয়েছি সেটা ভুলে যাওয়াটা। আমরা যদি ভুলে যাই আমরা কেন উদ্বাস্তু হয়েছিলাম, তাহলে আমাদেরকে আবারও উদ্বাস্তু হওয়ার পথেই হয়তো হাঁটতে হবে। গোপাল দা একটু আগে ইসরায়েলের কথা বলছিলেন। ইসরায়েলে ইহুদিরা 1000 বছর নিজেদের ভূমি হারিয়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছে, সব জায়গায় অত্যাচারিত হয়েছে। আমরা যদি স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতা শুনি, তাহলে আমরা শুনবো যে তিনি বলেছেন একমাত্র ভারতবর্ষ ছাড়া বিশ্বের আর কোথাও ইহুদিরা সেই সম্মান পায়নি, এবং যে কারণে ইসরায়েল আজ অব্দি ভারতের সঙ্গে সেই বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে চলেছে। কিন্তু ইহুদিরা উদ্বাস্তু হয়েছে, কিন্তু উদ্বাস্তু হওয়ার কারণ ভোলেনি। তাই গোপালদা যেটা বলছিলেন যে নেক্সট ইয়ার টু জেরুজালেম, আমরা পরের বছর যাব। তো আমাদের মনেও এই ইচ্ছা জাগিয়ে রাখতে হবে যে দেশকে আমরা দ্বিখণ্ডিত হতে দেখেছি, এটা হয়ে গেছে, কালচক্রে ঘটে গেছে। কিন্তু আমরা আবার পরের বছর আমরা ঢাকায় গিয়ে দুর্গাপুজো করব, পরের বছর আমরা নোয়াখালীতে গিয়ে কালী পুজো করব, পরের বছর আমরা পাবনায় গিয়ে শীতলা পুজো করব। এই দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে, এবং শুধু আমাদের মধ্যে নয়, এই দৃঢ়তা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। কারণ এটা লড়াইটা এক প্রজন্মের নয়। 1947 সালে ভারত মার যে 3 ভাগ হয়েছিল, সেটা একটা সাম্প্রদায়িক ষড়যন্ত্রের কারণে। কারণ ইসলাম কখনো সহাবস্থানে বিশ্বাস করে না, দারুল হারাম বা দারুল ইসলাম একসাথে থাকতে পারে না। সেই একই পরিকল্পনা আবার আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফুলে ফেঁপে উঠছে। পশ্চিমবঙ্গের 3টে জেলা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ইতিমধ্যেই মুসলিম বহুল হয়ে গেছে, এবং সেটাও 2011 সালের হিসাবে। 2027-এ যখন জনগণনা হবে, হয়তো দেখবেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া সমেত আরো জেলাগুলির অবস্থাও সঙ্গী। তো আমরা কি আবার একটা ঝুঁকি নেব? আপনি যদি বিহারের দিকে তাকান, লাগোয়া পূর্ণিয়া, কাটিহার, উত্তরে আসামে হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর, কাছাড়, আস্তে আস্তে মুসলিম বহুল হচ্ছে। তাহলে কি আর একটা বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা যেটা রচিত হচ্ছে, আমরা তাতে সহায়তা করব? এরপর যাব কোথায়? ওপার বাংলা থেকে তারা খেয়ে তো এপার বাংলায় এসছি, এপার বাংলা থেকে তারা খেয়ে কি আবার তাদের কাছে যাব যাদের আমরা এখন মেরো বলে ঠাট্টা করি, নাকি যাদের উড়ে বলে ঠাট্টা করি তাদের কাছে কি আশ্রয় নেব? তো মাতৃভূমিকে বাঁচানোর দায়, জন্মভূমিকে বাঁচানোর দায় একবার আমরা ব্যর্থ হয়েছি 1947 সালে। এই ভুল
2025-এ এসে আমরা যেন আর না করি। তাই উদ্বাস্তু হওয়াটা লজ্জার নয়, উদ্বাস্তু হওয়ার কারণ ভুলে যাওয়াটা লজ্জার, এবং সেটা অপরাধ। আমি আশা করব এই এলাকার অধিকাংশ বাসিন্দাই মূলত ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন, এবং তারা অনিন্দিতাদিও বলছিলেন যে তারা তো ওপারে থাকতেই পারতেন, ভাগ্যা পড়ার হতো না, শুধু নামটা একটু পাল্টে নিতে হতো, ঘোষ, মন্ডল, মুখোপাধ্যায় থেকে মামুক, শেখ এইসব করে নিতে হতো, কি এসে যেত। কিন্তু এই যে আড়াই অক্ষরের হিন্দু পরিচয়, সেই পরিচয় রক্ষার জন্যে নিজেদের মা বোনকে বলিদান দিয়েও আমরা এপার বাংলায় এসেছি, হিন্দু বহুল ভারতবর্ষে এসেছি। সেই নিজেদের যে আত্মপরিচয়, ধর্ম পরিচয়, সেটা বজায় রাখতে গেলে আমাদের এই সিএ নিয়ে সচেতন হতে হবে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভারতবর্ষকে আমরা পুনরায় যে পথে আমাদের সময় চক্র এগিয়ে চলেছে, আজ থেকে 15 বছর 20 বছর আগে ভারতবর্ষকে কিভাবে দেখতো বিশ্বের লোক, হ্যাঁ, গরিবদের দেশ। ওই দেশে তো সাপ খেলা হয়, বাচ্চাদের মেরে ফেলা হয়। কিন্তু গত 15 বছরে ভারতবর্ষের ইমেজ কিভাবে বদলেছে আপনারা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানেন। আজকে গোটা বিশ্বে তাকিয়ে রয়েছে ভারতবর্ষের নেতৃত্বের দিকে, সেটা ইউক্রেনের যুদ্ধ হোক বা কাতারের সঙ্গে ইসরায়েলের ঝামেলা হোক। ভারত কি বলছে, ভারতের কি অবস্থান? ভারত আস্তে আস্তে একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠছে, এবং ভারত তো একটা ভূমিখণ্ড নয়, ভারত মানে তো আমি আপনি সবাই মিলেই ভারতবর্ষ। তো আমাদেরও দায়িত্ব আছে এই ভারতকে আরো শক্তিশালী করার, যাতে আমরা ভারত মাতার যে স্বপ্ন কবি দেখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং বিবেকানন্দ বলেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ, সেই লক্ষ্যে আমরা আস্তে আস্তে পৌঁছাতে পারি। অসংখ্য ধন্যবাদ।